রাজনীতি যদি নাটক হয় তাহলে মধ্যপ্রাচ্য তার মঞ্চ, আর সেই মঞ্চে এখন যে নাটক চলছে তার নাম শেষ দৃশ্যের আগে শেষ চক্রান্ত। আপনি যদি ভাবেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে চান, তাহলে আপনাকে একটু থামতে হবে, কারণ এই নাটকের নায়ক নিজের ইচ্ছায় মঞ্চ ছাড়তে পারে না, পরিচালক যদি তাকে যেতে না দেয়। আর সেই পরিচালক কে? অনেকেই বলবেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ইসরায়েল পেল সুসংবাদ। যুদ্ধের মাঠে সে পেতে যাচ্ছে আরেকটি দেশ ও শক্তি, সংযুক্ত আরব আমিরাতকে। দু সালের এপ্রিল, মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। আর সেই গন্ধে রাজনীতি, অর্থনীতি আর কূটনীতি সবকিছু মিশে এক অদ্ভুত ঘ্রাণ তৈরি করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি যেন এক দীর্ঘ নাটকের দ্বিতীয় অঙ্ক, যেখানে চরিত্রগুলো আগের চেয়ে বেশি মরিয়া, বেশি চতুর আর অনেক বেশি বিপজ্জনক। ইসরায়েলের অবস্থানটা একটু বুঝে নেওয়া যাক। নেতানিয়াহু সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি। কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। অর্ধেক পথ মানে কি? মানে যুদ্ধের লক্ষ্যগুলো এখনো পুরোপুরি পূরণ হয়নি। আর সেই লক্ষ্যগুলো খুব সাধারণ কিছু নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা, তাদের ব্যালিস্টিক মিসাইল কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া, আর ইরানের অভ্যন্তরীণ কাঠামো ও পরোক্ষ বাহিনীর শক্তি ভেঙে ফেলা। এ যেন দাবার বোর্ডের রাজাকে কোণঠাসা করার মতো। কিন্তু সমস্যা হলো, ইরানও কোনো সাধারণ খেলোয়াড় না। তারা পাল্টা চাল দিতে জানে, আর সেই চাল এখন সরাসরি তেল আবিব পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পহেলা এপ্রিলের হামলায় ইরানের মিসাইল যখন তেল আবিবের আকাশে শব্দ তোলে, তখন বোঝা যায় এই খেলায় কেউ পুরোপুরি নিরাপদ নয়। ইসরায়েলের আরেকটি বড় স্বপ্ন আছে, শাসন ব্যবস্থা পরিবর্তন। তারা মনে করছে ইরানের ভেতরের অস্থিরতা আর বাইরের সামরিক চাপ একসাথে মিললে হয়তো একদিন তেহরানের ক্ষমতার কাঠামো ভেঙে পড়বে। এটা অনেকটা সেই গল্পের মতো, যেখানে বাইরে ঝড় আর ভেতরে আগুন, দুটো মিলে ঘরটা একসময় ধসে পড়ে। এবার আসি আমেরিকার কথায়। ট্রাম্প সাহেবের বক্তব্য শুনলে মনে হবে তিনি যেন এই যুদ্ধ থেকে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চান। তিনি বলেছেন, খুব দ্রুত, হয়তো 2-3 সপ্তাহের মধ্যে আমরা বেরিয়ে আসতে পারি। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। কারণ একই সময়ে আমেরিকা কিন্তু তাদের শক্তি বাড়াচ্ছে। বিশাল বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে, সঙ্গে অতিরিক্ত সৈন্য। এটা ঠিক সেই ছাত্রের মতো যে বলে আমি আর পড়ব না, কিন্তু টেবিলে নতুন বই সাজিয়ে রাখে। তাহলে প্রশ্ন আসে, আমেরিকা কি সত্যিই পালাতে চায়, নাকি শেষ একটা বড় আঘাত এনে বিজয় ঘোষণা করতে চায়? এর উত্তর লুকিয়ে আছে রাজনীতিতে। সামনে নির্বাচন, জনমতের চাপ, অর্থনৈতিক ব্যয়, সব মিলিয়ে ট্রাম্প চাইছেন একটি দ্রুত সমাপ্তি। যুদ্ধের গল্পটা যেন এমনভাবে শেষ হয় যেখানে তিনি বলতে পারেন, দেখুন আমি কিন্তু জিতেছি। কিন্তু সমস্যা হলো, ইসরায়েল এই গল্প এত তাড়াতাড়ি শেষ করতে রাজি নয়। তারা মনে করছে এই মুহূর্তটাই ইরানকে চিরতরে দুর্বল করার সুযোগ। ফলে আমেরিকা যদি বেরিয়ে যেতে চায়ও, ইসরায়েল তাকে সহজে ছাড়বে না। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন স্তরে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আর ইসরায়েলের নিজস্ব অপারেশন রোয়ারিং লায়ন মূলত ইরানের সামরিক অবকাঠামো ভেঙে দেওয়ার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। পহেলা এপ্রিল 2026 ইরান থেকে ছোড়া মিসাইল তেল আবিব এবং বনেই ব্র্যাক সহ বিভিন্ন স্থানে আঘাত হানে। মধ্যপ্রাচ্যের আকাশ আবার জ্বলে ওঠে আগুনে। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, ইরানের ভেতরে আরও 400 লক্ষ্য বস্তুতে হামলা চালানো হবে। যুদ্ধের ভাষায় এটাকে বলে এক্সিলারেশন ডমিনেন্স, অর্থাৎ প্রতিটি আক্রমণের জবাব আরও বড় আঘাত দিয়ে দেওয়া। এই জায়গায় মঞ্চে নতুন চরিত্র হিসেবে প্রবেশ করে সংযুক্ত আরব আমিরাত। একসময় যারা ইরানের সঙ্গে ব্যবসা করত, এমনকি মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে চাইত, সেই আমিরাত এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিরা। সেটাকে সচল রাখতে তারা শক্তি প্রয়োগের কথাও ভাবছে। ভাবুন তো, যে দেশ একসময় কূটনীতির পথে হাঁটত, সে এখন যুদ্ধের ময়দানে নামার জন্য প্রস্তুত। এটা শুধু অবস্থান পরিবর্তন নয়, এটা এক ধরনের মানসিক রূপান্তর। আমিরাত শুধু নিজেরাই নামতে চায় না, তারা চাইছে একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব আনার চেষ্টা চলছে। ইউরোপ এশিয়ার দেশগুলোকে আহ্বান জানানো হচ্ছে।
যেন একা যুদ্ধ নয়, সবাই মিলে এক বড় লড়াই। কিন্তু এই সাহসের পেছনেও ভয় কম কাজ করছে না। ইরান ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে যেন কোনো উপসাগরীয় দেশ যদি তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামে তাহলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। এটা শুধু হুমকি নয়, এর প্রমাণও দেখা যাচ্ছে। সাম্প্রতিক হামলায় আমিরাতের দিকে ছোঁড়া হয়েছে প্রায় 50টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন, অর্থাৎ যুদ্ধের আগুন এখন তাদের দরজায় এসে পৌঁছেছে। এখানে একটা মজার ব্যাপার আছে। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিকই, কিন্তু তারা এখনও সরাসরি যুদ্ধে নামেনি। তারা যেন পাশ থেকে খেলাটা দেখছে, কখন নামলে লাভ বেশি হবে সেটা হিসাব করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী। এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি যেন অক্সিজেন হারাবে। তেল পরিবহন বন্ধ হয়ে গেলে বাজারে অস্থিরতা তৈরি হবে, আর সেই অস্থিরতার ঢেউ গিয়ে পৌঁছবে ঢাকা থেকে নিউ ইয়র্ক সবখানে। এদিকে ট্রাম্প নিজেই নাকি বলেছেন হরমুজ প্রণালী পুরোপুরি সচল না করেই তিনি যুদ্ধ শেষ করতে রাজি। মানে তিনি দায়িত্বটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন, আর সেই অন্যরা এখন আমিরাত হতে পারে। এই পুরো দৃশ্যটা একটু দূর থেকে দেখলে মনে হয় যেন একটা বিশাল দাবার খেলা চলছে। আমেরিকা রাজা, ইসরায়েল রানী, ইরান প্রতিপক্ষের শক্তিশালী খেলোয়াড়, আর আমিরাত নতুন ঘোড়া যে হঠাৎ করেই বোর্ডে লাফ দিতে শুরু করেছে। কিন্তু দাবার খেলায় একটা নিয়ম আছে, প্রতিটি চালের মূল্য দিতে হয়। আমিরাত যদি এই খেলায় পুরোপুরি ঢুকে পড়ে তাহলে যুদ্ধ শেষ হলেও তাদের জন্য নতুন সমস্যা শুরু হতে পারে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী উত্তেজনা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা, সবকিছু মিলিয়ে এক কঠিন ভবিষ্যৎ। সবশেষে প্রশ্নটা থেকে যায়, আমেরিকা কি সত্যিই পালাতে পারবে, নাকি ইসরায়েল তাকে আটকে রাখবে শেষ চাল দেওয়া পর্যন্ত? উত্তরটা এখনও স্পষ্ট নয়, তবে একটা বিষয় নিশ্চিত, এই যুদ্ধ শুধু বন্দুক আর মিসাইলের নয়, এটা কৌশল, স্বার্থ আর সময়ের খেলা। এখানে যে আগে থামবে সে হয়তো হারবে, আর যে বেশি দূর যাবে সে হয়তো সব কিছু হারাবে। মধ্যপ্রাচ্যের এই নাটক এখনো শেষ হয়নি, বরং মনে হচ্ছে আসল দৃশ্যটা এখনো বাকি আছে।